আসসালামু আলাইকুম। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আমাদের প্রোগ্রেসিভ ব্যাপে আরেকটি আলোচনায়। আমি সাফায়াত আপনাদের সাথে আছি যথারীতি। আমার সাথে আছেন আমাদের নিয়মিত আলোচক জনাব ইমতিয়াজ মির্জা এবং আজকে আমাদের বিশেষ অতিথি হিসেবে আমাদের সাথে আছেন ডক্টর রুমি ভাই। রুমি ভাই, মির্জা ভাই, আসসালামু আলাইকুম। আপনাদের দুজনকেই স্বাগত জানাচ্ছি। রুমি ভাই, আমরা জানি যে আপনি আমাদের বাংলাদেশের যে অনলাইন যেই ব্লগ যে যেই সময় থেকে শুরু, সেই সময়কার আপনি ওয়ান অফ দ্য পায়োনিয়ার্স। তো এটা আমরা অনেকেই হয়তো জানি, অনেকে হয়তো জানি না। তো যারা জানতাম না তাদের জন্য এই তথ্যটা যে আপনি আমাদের একজন পায়োনিয়ার। তো এই বিষয়ে আমরা আজকে একটু আপনার থেকে শুনতে চাই যে আপনার এই যে জার্নিটা কেমন ছিল তখন। এখনকার মতো তো ইন্টারনেট এত আহ তখন সহজলভ্য ছিল না। আর থাকলেও তখনও এই যে বিভিন্ন প্ল্যাটফর্ম গুলা, হ্যাঁ, যে বিভিন্ন ব্লগিং প্ল্যাটফর্ম বা পরবর্তীতে ধরেন আমাদের যে অন্যান্য যে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো এসেছে, ফেসবুক এসেছে, এবং এটার কারণে হয়তো আমি সম্ভবত এখন ব্লগের সেই আগের মতো ওই ক্রেজটা এখন আর নাই। এখনো হয়তো কিছু কিছু হয়তো চালু আছে, বাট আগের মতো আর এতটা শোনা যায় না। তো আমি এই পুরো ট্রানজিশনটা, এই পুরো জার্নিটা নিয়ে একটু আপনার কাছ থেকে শুনতে চাই। মির্জা ভাই, আপনি যদি কোনো প্রশ্ন করেন ভাইকে। হ্যাঁ, তো রুমি ভাই মানে ওয়ান অফ দ্য ফার্স্ট ইংলিশ স্পিকিং ব্লগ যেটা আহ, বাংলাদেশের এবং দৃষ্টিপাত এটার সাথে জড়িত একদম 2001, 2, 3 থেকে। সো তখনকার সময়ের একদম প্রথম দিকের ব্লগার উনি। তো আমাদের অনলাইন যেই লেখালেখি, অনলাইন ইন্টেলিজেন্সের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, তো আমরা তার মুখে বিভিন্ন কথা শুনবো, তার এক্সপিরিয়েন্স গুলা। আম, আমি নিজেও ব্লগের সাথে খুব ওতপ্রোতভাবে জড়িত। আমি চতুর্মাত্রিক ব্লগ নিজে অ্যাজ আ ফাউন্ডার হিসেবে আমি দীর্ঘদিন চালাইছি, এখনো চালাইতেছি। সো আই হ্যাড মাই ফেয়ার শেয়ার অফ এক্সপিরিয়েন্স। সো আমি রুমি ভাইয়ের এক্সপিরিয়েন্স গুলো জানতে চাই যে প্রথম ব্লগ শুরু করলেন কিভাবে, এবং আহ, বাংলাদেশের ব্লগ স্ফেয়ারের তার এক্সপিরিয়েন্স গুলা মানে কিরকম হিসাবে দেখেন তিনি ফ্রম হাইন্ডসাইট। আসলে আমাকে ব্লগের কথা বলতে হলে আমাকে আরেকটু পিছনে যেতে হবে। আমার মনে হয় যে প্রথম এই ধরনের অনলাইন অন্তর্জাল ইন্টারনেট ভিত্তিক যে ডিসকাশন ফোরাম, ওটার প্রথম শুরু হয়েছিল সোক কালচার, একটা ডস MS ডস ভিত্তিক প্ল্যাটফর্মে। এটা হচ্ছে soc.culture.বাংলাদেশ। ওই ওইটা একটা ডস ভিত্তিক প্ল্যাটফর্ম ছিল। ওখানে বিভিন্ন ব্যাপারে অনেকে আলাপ করতো। তারপরে যা হলো, সোকালচার বাংলাদেশ ভেরি ওল্ড ফোরাম ছিল, ডট বেসড, MS-DOS বেসড। তারপরে আসতে হচ্ছে কি ইয়াহু গ্রুপস, গ্রুপ মেল, বিভিন্ন ইহা গ্রুপ খোলা হওয়া শুরু করলো। ওখানে কিছু ক্যারেক্টার, কিছু মানে কিছু মানুষের সঙ্গে পরিচয় হয়ে গেল, খুব অ্যাক্টিভ ছিল। একজন ছিল কানাডা ভিত্তিক, নাম ওনার মানে পেন নেম ছিল ফতে মোল্লা। ফতে মোল্লা ওনারা খুবই মানে এখনকার যুগে আমরা যাকে বলি শাহবাগী, ওই ধরনের নাস্তিক, ওই ওই ধরনের জামাল হোসেন একজন ছিল। আস্তে আস্তে ব্লগ শুরু হলো। তখন তখন ওয়ার্ডপ্রেস ব্লগ বা ব্লগ স্পট ব্লগ। আমাকে প্রথমে ব্লগে আনলো আসিফ সালে। এখন সে ব্র্যাকের এক্সিকিউটিভ ডিরেক্টর, ব্র্যাকের মেইন পার্সন। আসিফ সালে আমাকে ব্লগে আনলো। তখন আমরা একটা ব্লগ খুললাম, দৃষ্টিপাত ব্লগ। পরে ওই দৃষ্টিপাত ব্লগটা ই বিকাম দ্য প্রবাবলি ওয়ান অফ দ্য ফার্স্ট গ্রুপ ব্লগ। একসঙ্গে অনেকে ব্লগ করতাম। তখন ওখানে তাসলিম খলিল লিখতো, হানা সামস লিখতো, তাসলিম খলিল। তারপরে আরো কিছু ছিল, আহ জ্যোতির রহমান পরে পরে জয়েন করলো এসে। কিন্তু দৃষ্টিপাত ওয়াজ, বিকজ আমরা গ্রুপ ব্লগ তো খুব অ্যাক্টিভ ছিল। এভরিডে 4-5টা পোস্ট হতো, এবং ডিসকাশনে ব্লগে কমেন্টে ডিসকাশন গুলো হতো ভিন্ন বিষয় নিয়ে। যখন 111 হবে, ওই যে ইয়াজুদ্দিন গভর্নমেন্ট, তখন 111 হয়নি, যার মইন ক্ষমতা দখল করেননি, তখন আমাদের ওই ব্লগে বিভিন্ন কমেন্ট সেকশনে ঢাকা থেকে বিভিন্ন ছদ্মনামে আমি দেখছি ইন্টেলিজেন্স অফিসাররা ছদ্মনামে ওরা আগের থেকে প্রেডিক্ট করছে, আসলে আসলে রাতে কিছু একটা হবে, আজকে রাতে কিছু হবে। মানে দে আর কমেন্টিং, ওরা সবসময় কমেন্ট করতেন। এবং ওরা কমেন্ট
অনেক করছিলেন। আমাদের ব্লগের মধ্যেই কমেন্ট সেকশনে আমরা একটা একটা পূর্বাভাস পেয়েছিলাম যে আজকে রাত্রে ঢাকাতে কিছু একটা হবে, আর্মি টেক ওভার করবে 1/11 এর আগে। তো ইট ওয়াজ এভরিথিং। দৃষ্টিপাত ব্লগটা দৃষ্টিপাত ব্লগটা যা হলো, এক পর্যায়ে গিয়ে দৃষ্টিপাত বা আনহার্ড ভয়েস যে ব্লগটার নাম ছিল, ওটার মধ্যে কিছুটা রাজনৈতিক টানাপোড়েন শুরু হয়ে গেল। 1/11 এর পরে যে উম, জায়ান মইনু আহমেদের বিরুদ্ধে ওই সময়কার যতটা অ্যান্টাই গভর্নমেন্ট লেখালেখি হয়েছে, that was the only source of anti 1/11 government writing. 1/11 হওয়ার পর তো প্রথম এক বছর এভরি ওয়ান সাপোর্টিং, ইনক্লুডিং দৃষ্টিপাতের যারা আমার ব্লগার সবাই, এভরিবডি ওয়াজ ইন ইউফোরিয়া ছিল। I can relate, Rumi bhai, কারণ মানে হুম I joined army pretty much around the same time, মানে I got হুম commission। হ্যাঁ, হুম ধরেন হুম 2007 সালের আম, জানুয়ারি মাসে 11 তারিখে তো এটা ঘটলো, এই টেক ওভারটা। হুম এর ঠিক কত 20 দিন আগে 20শে ডিসেম্বর আমি আই গট কমিশন। হুম আমাদের কমিশন পাওয়ার পরে আফটার মানে যে আমরা 2 উইকস, একটা 2 সপ্তাহের একটা ছুটি পাই, জয়নিং লিভ। ওই ছুটি কাটায় আমি হচ্ছে গিয়ে জানুয়ারি মাসের 4 তারিখে আমি জয়েন করলাম ইউনিটে, এন্ড উইদিন হুম 1 উইক 1/11 হ্যাপেন্ড। তো হুম আমি অবশ্য শুরুর দিকে অতটা আমি তখন বুঝতে পারছিলাম না, কারণ আমি তখন হিল ট্র্যাক্সে, তো হিল ট্র্যাক্সে তো তখনও মোবাইল নেটওয়ার্ক ছিল না, ওই হ্যাঁ টিভিও আমরা তেমন একটা দেখতে পারতাম না, একটা দুটা চ্যানেলই শুধু আসতো। তো আমরা হুম ওই যা যা ওই আমাদের সিনিয়রদের কাছ থেকে যতটুকু শুনতাম, আমরা তখন এত ডিটেলস জানি না। দেন আস্তে আস্তে যখন জানলাম, তারপর আমার ইউনিট নিয়ে আমরা বগুড়াতে আসলাম। জরুরি অবস্থা তখন একদম খুব পূর্ণ মানে ফুল সুইং এ তখন যাচ্ছে। আমি যে সিভিল অ্যাডমিনিস্ট্রেশনের সাথে যখন আমি কাজ করা শুরু করলাম, তখনও আই ক্যান রিলেট, যে আপনি যেটা মাত্র যে কথাটা বললেন যে শুরুর 1 বছর কিন্তু উই এনজয়েড দ্যাট পপুলারিটি। আমি দেখছি যে আমরা যেখানেই যাচ্ছি মানুষজন খুব আমাদেরকে তখন সাপোর্ট করছে এন্ড এভরিথিং। এন্ড দেন আপনি যে পরিবর্তনটার কথা বললেন, ওটাও উই কুড সেন্স, উই কুড ফিল। এবং ওইটা যে কিভাবে হলো, ওটা জাস্ট ওভারনাইট পুরা প্রাসাদ দান, পুরা এভরিথিং উল্টাই গেল। ওভারনাইট দ্য গভর্নমেন্ট বিকাম ওভারনাইট আনপপুলার অ্যান্ড হেটেড। হুম তারপরে আসলে হচ্ছে গিয়ে শাপলা চত্বর, শাপলার দ্যাট নাইট, শাপলা নাইট অফ শাপলা কিলিং। ওই রাতে বেলা যখন তো সব মিডিয়া বন্ধ, কোনো তথ্য নাই, কোথায় কিছু মানে কেউ জানছে না কিছু, ওই রাতে বেলা একটা ছদ্মনামে একটা 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 লেখা পোস্ট হলো আরো দুয়ার ব্লগে। দ্য এন্ড অফ এন এরা। ওই ব্লগটা মূল ছিল যে বাংলাদেশে 90-এর পর থেকে একটা ডেমোক্রেটিক একটা এরা শুরু হয়েছিল, ইলেকশনের মাধ্যমে গভর্নমেন্ট চেঞ্জ হচ্ছিল। আজকে সাপলাতে যা হলো, এই সাপলার ঘটনার পরে বাংলাদেশিয়ার বাংলাদেশে আর ইলেকশনের মাধ্যমে নর্মালি ক্ষমতা পরিবর্তন হবে না। এই এই ঘটনা ঘটার পরে এই গভর্নমেন্ট ক্ষমতা ছাড়বে না, ছাড়ার সাহস পাবে না, দে উইল স্টিক টু দ্য পাওয়ার। এবং ওই সেই ব্লগে পোস্টে উই ফার্স্ট posted some photos of killing of শাপলা। আমাদের বাংলাদেশ থেকে কিছু সাংবাদিক যারা প্রাইভেটলি সিক্রেট ইমেল করে দে সেন্ড মি দ্য ফটোস, সেগুলো আমি পাবলিশ করলাম। ওই ছবিগুলা যেগুলো বাংলাদেশে ওরা পাবলিশ করতে পারছিল না। এবং ওভারনাইট ওই পোস্টটা, এন্ড অফ এন এরা, ওই ছবিগুলো সহ ইট গট কয়েক লক্ষ ভিউ হয়ে গেল। মানে এটা তো এভরিবডি ওয়াজ ওয়াচিং দ্যাট পোস্ট। আমাদের ওটা তো ওই ইংলিশেই লেখা সাইট, ছিল পোস্টটা। ওইটা ইংলিশে, ইংলিশ হ্যাঁ, ছিল এন্ড অফ এন এরা। তখন ওইটা নিয়ে দুয়ারের মধ্যে ওদের যে মডারেটরের মধ্যে ঝামেলা শুরু হয়ে গেল। এইটা এইটা কেন পোস্ট হবে, এটা নিয়ে অনেকে ভয় পেয়ে গেল। এই পোস্টটা উইথড্র হয়ে গেল। এই পোস্টে উইথড্র হয়ে যাওয়ার পরে যখন পোস্টটাকে সরানো নেওয়া হলো, দুদিন পরে তখন আই লেফট দ্যাট আলাদুলাল। এক পর্যায়ে গিয়ে যে ফেসবুক আসলো, আস্তে আস্তে নুরালদিন ইনঅ্যাক্টিভ এখনো আছে ব্লগটা, কিন্তু এখন এখন কেউ লেখালেখি করে না। মানে এই এই পুরো নুরালদিনটাই পুরোপুরি ইনঅ্যাক্টিভ হয়ে গেল। নুয়ালদিনে দ্যাটস আমার হাউ 3টা লেখা ছাপা হয়েছিল। আমরা বাংলাদেশি পলিটিক্যাল ডিসকোর্স থেকে আমরা টুইটারে আনতে পারি নাই।
পাকিস্তানে কিছু হলে, ইন্ডিয়া কিছু হলে টুইটারে ট্রেন্ড হয়েছে, কিন্তু বাংলাদেশিরা কোনো কারণে এখনোর মধ্যে টুইটারে আসে নাই। এই ব্যাপারে আমার একটা আক্ষেপ আছে। কিন্তু আমাদের ফেসবুকে লেখালেখি করাটাই ইজ নট দ্য মোস্ট স্মার্ট থিঙ্কিং। ফেসবুকে লেখালেখি করা কোনো ইন্ডেক্সিং করা যায় না, হুম। এটা সার্চেবল না, রেকর্ডেবল না, এগুলো প্রাইভেট ওয়ালের মধ্যে, সবাই পাবলিক না এগুলা। আপনি ঠিকই ধরছেন যে সেই সময়ে শাহবাগের যে বীজ বপন করা হয়েছে, যদিও আপনার সাথে কিছুটা দ্বিমত করবো আমি। ব্রাত্য রাইসুর আসলে এদের মানে ওই অমির পিয়ালের এদের সাথে কোনো ই ছিল না, এদের ছিল নাম ছিল একটা এ টিম। এনিওয়ে, আমি একটু পিছন থেকে শুরু করি। এই যে ইহাও যেই গ্রুপগুলা 2006 থেকে সামারিন ব্লকটা চালু হয়েছে। অরেল নামে একজন নরওয়েজিয়ান, সে বাংলাদেশি জানা নামে একজন মহিলাকে বিয়ে করছে। দে দিস কাপল রান দিস ব্লক এন্ড বিকাম হ্যাঁ, ভেরি পপুলার। সো ওরা যেটা করতো সেটাতে আরেকটা ব্যাপার আমি খেয়াল করলাম রুমি ভাই, যে আপনারা যে ব্লগ গুলা করছেন, আহ, প্রবাসীদের আউটলেট কিন্তু এটাই ছিল। যেমন আমি বলি, আমি 2000 আমি কানাডাতে আসছি, তো আহ, এখানে থাকতে দেশের সাথে যোগাযোগ করার, লাইক আই হ্যাড আ রিয়েলি রিয়েলি স্ট্রং আর্জ বিকজ আই ওয়াজ লাইক অ্যাভিড বুক রিডার, বুক ওয়ার্ম বলতে পারেন। তো অ্যান্ড কালচারালি যেমন অনেক মুভি দেখতাম, গান টান শোনার প্রতি মানে আই হ্যাড দ্যাট প্রগ্রেসিভ লাইক থিং গোয়িং অন, লাইক আমার মানে সারাউন্ডিং ছিল। তো যখন আমি দেশ থেকে আসলাম, লাইক আই মিস অল অফ দিস। সো এই ব্লগগুলো ছিল সেই আউটলেট। এই কারণেই এটা মানে আমাদের জন্য এত রেজোনেট হয়েছে। কারণ আই স্টিল রিমেম্বার আমার যেই, যে আপনি যেই নামগুলো বললেন, ইটস বিন লাইক 20 years, বাট ইউ রিমেম্বার দেম লাইক অল অফ দ্য নেমস, লাইক আপনি মানে ইউ জাস্ট ইমপ্রিন্টেড দ্যাট মেমোরি। সো ওই জিনিসগুলো আসলে মানুষের ইসের সাথে লেগে থাকে। কারণ কারণ হলো ব্লগের মধ্যে মানুষ ইন্টেলেকচুয়ালি তার ব্রেন দিয়ে, তার নিজেরই দিয়ে কানেক্টেড হয়। তো একটা ভালো কানেকশন তৈরি হয় অনলাইনে। এই যে ওই সময় যে এই ন্যারেটিভ গুলো আনা হয়েছিল খুব বোল্ডলি, যা কিন্তু ওইটার কোনো কাউন্টার দেওয়ার মতো না, কেউ না, ছিল না। এখন যারা ওটাতে আমি কাউন্টার, আসতেছি, ওটাতে আমি এটা বলবো যেভাবে যে দিত, মানে দে উপমাঠের ইউজ টু নামটা পুট দিতে দে ইউজ ওই টু পুট হাদিসের কোট। হ্যাঁ, হ্যাঁ, না, না, হাদিস ওটা দিত। ওটা আমাদের ছিল না। যেমন হ্যাঁ, লাইক টেক এক্সাম্পল ফর মি। আমি এখন মানে আমি বলবো যে লাইক অনলাইন স্ফিয়ারে মানে ফ্যাসিবাদী, লাইক আই এম নোন ফেস, আমি জানি এটা, ঠিক আছে। সো বাট আমি সেই সময় আই ওয়াজ আ মিডল গ্রাউন্ড, লাইক আই ওয়াজ আ সুইং ভোটার টু বি অনেস্ট। আমার কাছে বিএনপি আওয়ামী লীগ তেমন কোনো পার্থক্য ছিল না। আওয়ামী লীগ, আই হেটেড আওয়ামী লীগ, কারণ আমি ওই যে আওয়ামী লীগের গুন্ডা, তারপর এইসব ফ্যামিলিগত কারণেও আমরা আমরা আওয়ামী লীগের একটা ব্লান্ট অফ থিংস আমরা দেখছি। সো দ্যাট ওয়াজ লাইক একটা অ্যান্টি আওয়ামী লীগ ই ছিল। কিন্তু বিকজ ওই 2001-এ যখন ফরমেটিভ ইয়ার গুলাতে বিএনপির যেই জিনিসগুলো দেখছি বাংলাদেশে, এতে আই ওয়াজ বিকাম মানে ওই দুর্নীতিগুলা, তারপর এইগুলোর কারণে আই ওয়াজ জাস্ট আ সুইং ভোটার। গভর্নমেন্ট অ্যাকচুয়ালি ক্র্যাক ডাউন করছে এই ব্লগগুলোর উপরে, কারণ কারণ ব্লগগুলা এদের একটা হেডেক হয়ে যেতেছিল। সো ওই যে শাপলা চত্বরের যেই সময়টাতে, ওই সময় তারপর শুরু হলো ব্লগারদের ধরা, ব্লগারদের উপর অত্যাচার করা। ব্লগারদের এই দুইজন ব্লগারকে তারা গ্রেফতার করলো, অ্যান্ড দেন লাইক ব্লান্ট অফ ইট, লাইক মানে ব্লগারদের এই যে যেভাবে মানে হত্যা করা হইলো বিভিন্নভাবে, ওই ভয়েসগুলো জাস্ট অফ করা হয়েছে। কারণ ব্লগ একটা মানে তাদের জন্য হেডেক হয়ে যেতেছিল। কারণ ওই অ্যান্টি ফ্যাসিস্ট, অ্যান্টি আওয়ামী লীগ গ্রুপ তখন আর ওই অমির রহমান পিয়াল বা এদেরকে আর তখন আর গোনায় ধরতো না, কারণ অল দিস ফেক আমি হিস্ট্রি। যদি জানি শেরেবাংলা ব্লকের যারা মডারেটর, দে অল হ্যাভ বিন অ্যারেস্টেড এট সাম পয়েন্ট শেরেবাংলা ব্লগে। Anyway, I know these guys at one point because I'm a software developer. আমি আমার ব্লগে আমি কিছু কাজও করছিলাম এক সময়। Um, so I created my own blog চতুর্মাত্রিক। এটা ছিল, এটা কোনো এরকম পলিটিক্যাল ওরিয়েন্টেশনের কোনো কিছু ছিল না। ইট ওয়াজ ভেরি মাচ প্রগ্রেসিভ ব্লগ ছিল। এখনো এটা মানে চলতেছে, বাট ফেসবুকের আসার কারণে এটা মোটামুটি ডিফাঙ্ক্ট হয়ে গেছে আর কি। মোটামুটি এইভাবে চলতেছে। আর ফেসবুক আসার কারণে রুমি ভাই যেটা বললো যে এই যে লং ফর্ম যেই ওরা লং ফর্ম লেখাগুলো যখন থেকে ওরা অ্যালাউ করা শুরু করছে, আগে ফেসবুক কিন্তু লিমিটেড সেট অফ ক্যারেক্টার ছিল, তখন ব্লগের একটা রমরমা ছিল।
তো দুইটা কাজ একসাথে হয়েছে, এক হলো যে এরকম ফর্মটা লম্বা ব্লগ ওরা অ্যালাউ করছে, আর একটা হলো এক সময় একটা খেয়াল আছে আপনার রবি ভাই, আপনার মনে আছে হয়তো যে সবগুলা ব্লগ একযোগে ওরা বলতেছিল যে উই ব্ল্যাক আউট করছিল, আম, সম্ভবত ব্লগারদের কণ্ঠরোধের কারণে। তো সেই সময় যেই ওরা যেই ট্রাফিকটা লুজ করছে, মানুষ ব্লগ থেকে একবারে সরে আসছে, এরপর ব্লগ একদম প্রতিটা ব্লগ মানে ইট জাস্ট বিকাম লাইক আনপপুলার এবং মোটামুটি নষ্ট হয়ে গেছে। তো এই জিনিসগুলো এখনো গুরুত্বপূর্ণ। কেউ যদি সোশ্যাল আন্ডার কারেন্ট বা কি আসতে যাচ্ছে মানে ইসের মধ্যে, এই ইউটিউব অথবা হোয়াটসঅ্যাপ গ্রুপগুলা, অথবা এখনো সাম অ্যাট ওয়ান পয়েন্ট ফেসবুক অথবা টুইটার, এগুলোর মধ্যে যে ঘুরবে সেই টের পাবে যে আসলে কি হয়। যদি কেউ রাজনৈতিক পলিটিক্যাল ন্যারেটিভ সম্পর্কে জানতে চায় বাংলাদেশে কি হইতেছে, এগুলি ছাড়া আমার মতে কোনো উপায় নেই এখন। তো এই এটা ডিসপাইট এভরিথিং অল সেড এন্ড ডান, আমাদের যে ইন্টেলেকচুয়াল ডিসকোর্স, যে ইতিহাস বাংলাদেশে বাঙালিদের, সেখানে সামহার ইন ব্লগ উইল অলওয়েজ বি বি এ গোল্ডেন এজ হবে। অনেকে লেখা শিখছে সেই ব্লগের মাধ্যমে, হুম। অনেকে এবং অনেক ব্যাপারে সেখানে লেখালেখি হয়েছে। ইট ইজ এ ট্রেজার ট্রোভ। ওই ব্লগটাকে যদি কোনোভাবে এখন পর্যন্ত এটাকে আর্কাইভ করে রাখা যায় এবং সার্চেবল করা যায়, দ্যাট স্টিল এ ট্রেজার ট্রোভ অফ ডিফারেন্ট টপিক নিয়ে লেখালেখি। হ্যাঁ। ওখানে যারা কাউন্টার ন্যারেটিভ দিয়েছে, দে ওয়ার নট দ্য কোয়ালিটি পিপল, ছিল না। এবং তো তারা কাউন্টার দিতে হচ্ছে গিয়ে হাদিসের বই থেকে কপি করে। দে হ্যাড হুম। নো ইন্টেলিজেন্ট কালচারাল কাউন্টার রবি ভাই একটু স্টেটমেন্ট। ডিসএগ্রি করি আমি। যেমন ওই সময় কিন্তু কাউন্টার যারা দিত তাদেরকে ছাগু ট্যাগ দিয়ে আপনার মানে যে কেউ, এই যে আপনি চিনবেন ওদের, এই যে একজন আছেন সাবিনা, অস্ট্রেলিয়া থেকে লেখেন, আরেকজন আছে আপনার একজন ফেমাস ব্লগার, সম্ভবত লকহিড মার্টিন বা এই জাতীয় একটা কিসের হ্যাঁ মধ্যে হ্যাঁ, কাজ করেন। সাবিনা সাবিনা সাবিনা, হ্যাঁ। আহ, অ- অস্ট্রেলিয়াতে ফারজানা নামে একজন আছেন, এরা কিন্তু নিয়মিত লিখতেন। তারপর ত্রিভুজ নামে একটা জনপ্রিয় একটা ব্লগার ছিল। হুম। এই ব্লগারটার নামই ছাগু দেওয়া হয়, মানে ছাগু যে অরিজিনাল ছাগু, হি ইজ দ্য ছাগু। এ- ওরা এ- এ- প্রথম থেকেই ফ্যাসিস্ট ছিল। হোয়াট আই এম ট্রাইং টু সে ইজ দ্যাট হুম। ওদের যে ফ্যাসিজমটা সেটা প্রথমেই ছিল, ওরা কাউকে লিখতে দেবে না। অ্যান্ড দে ইট ওয়াজ এক্স্যাক্টলি লাইক, এখন তো ওদের কাছে পাওয়ার, পাওয়ার পাওয়ার আগেও ওরা একই রকম ছিল। ওরা কোনো কথা শুনবে না, কারো কথা বলতে দিবে না, লিখতেও দিবে না, কোনো কথা শুনবেও না। এবং সেই কারণেই আমাদের আনহার্ড ভয়েসটা, দৃষ্টিপাত ব্লগটাও উই আর ইংলিশে ব্যালেন্স ছিলাম। পরে এটা ভেঙে গিয়ে আমার ব্লগ আমি খুললাম। আমি লিখতাম, নোবডি ওয়াজ স্টপিং মি। হুম। তারপরে আল্লাহ দুয়ারটাও এটা ভেঙে গেল, তারপর নুরাল দিন খোলা হলো এটা প্ল্যান করেই। তবে আর্লি এবং জেনার, ওটা তার ওয়াইফ, ওরা পুরাপুরি নিউট্রাল ছিল না। অলদো দে অ্যালাউড এভরি টপিক, কিন্তু ওরা, আমার ধারণা, ওরা আহ শাহবাগ যে চেতনা, ওই সাইডে ছিল আমার ধারণা। হ্যাঁ, 100%। এই কারণে ওইখানে আপনার ই করতে হবে। আপনাকে আমি বলি, যেমন সাফায়েত আমি কভার করলাম যে 26 বিডিআর ম্যাসাকারের দিন, ওই দিন তো আমরা সরাসরি ব্লগ করতেছি। আই নো হোয়াট ওয়েন্ট ডাউন। সাথে সাথে আপনার অনেকগুলো ব্লগ আসলো, আর্মি কেন খারাপ, তারপর আর্মি কোনো, আপনি আপনি তখন সামারিনে ঢুকলে আপনার মাথা খারাপ হয়ে যেত যে কিভাবে হত্যাকাণ্ডটাকে আপনার মানে লিজিটিমাইজ করা হয়েছে, জাস্টিফাই, হ্যাঁ এক্স্যাক্টলি আই জাস্টিফাই করা রিমেম্বার। হয়েছে, আপনি মোজাফ কল্পনা ভাই, করতে পারবেন না। Remember, it was all day, সারাদিন the narrative was against military officer এবং in favor of এই the যে, military man. হ্যাঁ, সো Every ইউ স single দ্যাট। narrative. হ্যাঁ, এখন আমি, সামোয়ারিনে পুরা হ্যাঁ, 100-র বেশি পোস্ট আসছে। আমি একদম আমার চাক্ষুষ আমি দেখা এবং আমার মানে আমার মনেও আছে। মানে ইনফ্যাক্ট আপনি চিন্তা করেন তখন, মানে দুইটা ফ্রন্টে ইয়ে হচ্ছে যে বাইরে আমাদের সাংবাদিকরা মুন্নি সাহা এক একজন মোটামুটি মানে ইয়ে করে ফেলতেছে যে আমরা মানে ওখানে বিডিআর এ মনে হয় আর্মি অফিসারদের অত্যাচারে সৈনিকরা হ্যাঁ টিকতে হ্যাঁ, পারছে it না, was, the তারা narrative was নিঃস্ব। very wrong. ওই লাইনে ওইদিকে তাদের এক লাইনের রিপোর্টিং কিন্তু হচ্ছে তখন, আর এদিকে আমি দেখি আমরা মানে তখন তো মাত্র আমরা ওই ফেসবুকটাই তখন মাত্র নতুন আসছে, তো দেখি অনেকে ওই ফেসবুকে হচ্ছে কি এই লেখাগুলোর লিঙ্ক অনেকে শেয়ার করছে। তো আমি তখন ওখানে ঢুকেও দেখি, আরে বাপরে বাপ, এখানে দেখি মানে আমাদের মানে
একদম আর্মির এগেনস্টে এত লেখা ওখানে খুব অল্প সময়ের মধ্যে। হ্যাঁ, আমি তখন 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 আমি তখন প্রথম লিখলাম যে ওদিন সন্ধ্যাবেলা আনহার দৃষ্টিপাত দেখলাম যে what are we doing? Are we out of our mind? We are all এই তখন পর্যন্ত কিন্তু লাশগুলো আবিষ্কার হয় নাই। আর আমি জানি আপনি এখানে পলিটিক্যালি ইভেন আমেরিকাতেও আপনি বেশ ইফ নট অ্যাক্টিভ বাট লিস্ট ইউ আর ভেরি মাচ কনসিয়াস আশেপাশে কি হচ্ছে, এবং ইফ আই এম নট রং আপনি প্রবাবলি একজন রেগুলার ডোনারও ছিলেন টুয়ার্ডস দি ডেমোক্রেটিক পার্টি। তো এখন আমরা বর্তমানে যেই জায়গাটাতে দাঁড়িয়ে আছি, অ্যাজ এ ডায়াসপোরা, অ্যাজ বাংলাদেশ হতে পারে, আমি বাংলাদেশি ডায়াসপোরা বা অ্যাজ এ হোল মুসলিম আমেরিকান হিসেবে আহ, আপনি মানে কিভাবে আপনি এই সময়টাকে হাউ ডু ইউ সি, বা সামনের দিনগুলাকে আপনি কিভাবে হাউ ডু ইউ এনভিশন? আমার এই দেশে আজকে আসছি 30 বছর। এই 30 বছর ধরে আমার একটা একটা বিশ্বাস, একটা আস্থা, একটা ট্রাস্ট, একটা সাপোর্ট সিস্টেম হয়েছে এদেশের পলিটিক্যাল সিস্টেমের উপর, এদেশের ল অ্যান্ড অর্ডারের উপর, এদেশের ইন্টিগ্রিটির উপর। কিন্তু সবকিছু আমার 30 বছরের যা অর্জন, বিশ্বাস, আস্থা, তারপরে হচ্ছে গিয়ে সমর্থন, সবকিছু ভেঙে তছনছ করে করে দিয়েছে এই গাজা ইসরায়েল হামলাটা। এই গত 6 মাসে যা হচ্ছে, এবং আমেরিকা যেভাবে অন্ধর মতো ইসরায়েলকে সাপোর্ট করে যাচ্ছে, এবং যেভাবে ওরা একটা গণহত্যাকে কভার করে গণহত্যাকে সাপোর্ট করছে, এইড করছে, অ্যাবেট করছে, ওটাকে থামাতে পারার চেষ্টা করছে, এবং যে হারে এদের পলিটিশিয়ানরা একদম লুচ্চার মতো করে ইসরায়েলের পক্ষে কথা বলছে, প্রেসিডেন্সিয়াল ক্যান্ডিডেটরা, গভর্নররা, মানে সব হচ্ছে গিয়ে বিকজ ওদেরকে ফান্ড করে কিছু রিচ জিওনিস্ট ইসরায়েল সাপোর্টার পলিটিশিয়ান, এভরিথিং মানি। সুতরাং এই ঘটনার পরে এই আমেরিকার গণতান্ত্রিক সিস্টেমের উপর আমার আস্থা সম্পূর্ণভাবে চলে গিয়েছে। আমি এখন আর বিশ্বাস করি না আমেরিকা একটা গণতান্ত্রিক কান্ট্রি। গতকাল এরা এরা কংগ্রেসে, সিনেটে ওভারওয়েলমিং ওভারওয়েলমিং ভোটে যে ইউক্রেন ইসরায়েল এই পাশ করলো। কিন্তু ইফ ইউ আস্ক রিয়েল আমেরিকান, আমেরিকা পোল না হলে এরা কেউ সাপোর্ট করে, কিন্তু এই জনগণের সমর্থন ডাজন্ট ম্যাটার। হুম, ওখানে কিছু রিচ বিলিয়নিয়ারের ডোনেশন দ্যাট ম্যাটার্স। সুতরাং এই ডেমোক্রেসিটা, আমেরিকান ডেমোক্রেসি, এরা বলে ডেমোক্রেটিক কান্ট্রি, এটা একটা এটা একটা ভুয়া ডেমোক্রেসি, ইটস এ ফেক ডেমোক্রেসি। আমার এইটা এইটা এই এই উপলব্ধি আসতে আমার 30 বছর লেগে গেছে। 30 বছর ধরে আই বিল্ড আপ ন্যারেটিভ। একটা ঘটনা, এই গাজার ঘটনাটা এবং এর পরবর্তী আমেরিকার রিয়েকশনটা আমার আমার চোখ খুলে দিয়েছে। এদের গণতন্ত্রতে কতটা ঠুনকো, কতটা মিথ্যে গণতন্ত্র, তা আমার চোখের সামনে উন্মোচন করে দিয়েছে এই গত কয়েক মাসের ঘটনা। আর ওভারঅল আমাদের ডায়াসপোরা, আমেরিকার রাজনীতি, এবং এই নিয়ে একটা ঘটনাও আমাদের আলাপ করতে হবে একদিন। আদনান সাইদ নামে একটা ছেলে আছে, এখানকার বর্ন বট আপ পাকিস্তানি ফ্যামিলির ছেলে, তার কনভিকশন, এইসব নিয়ে উই ক্যান ডু এ ফুল সেশন ইন দ্য ফিউচার। উই নিড টু লার্ন, আমাদেরকে এগুলো এগুলো জানতে হবে, কিন্তু এগুলো আজকে আলোচনার স্কোপ না আসলে। হুম, yes, অবশ্যই এটা আমিও হুম, এটা আপনি আজকে যখন প্রথমবার আমাদের এখানে আসলেন, আমি তখনই এই জিনিসটা আমার মাথায় এসেছিল যে আমাদের এই বিষয়টা নিয়ে একদম এক্সক্লুসিভলি মানে আলাদা একটা আরেকটা সেশন, একটা না, আমার মনে হয় উই নিড মোর দেন ওয়ান সেশনস, যে আমাদের ফিউচার মানে আমাদের ডায়াসপোরা বা অ্যাজ এ হোল মানে মুসলিম আমেরিকান হিসেবে আমাদের ফিউচারটাকে উই হ্যাভ টু রিশেপ ইট, we have to reshape in a way so that our voices are never going unheard. ইয়াং যারা অ্যাক্টিভিস্ট, এদের সবারই দেখা উচিত যে হিস্ট্রিটা কি ছিল, হিস্ট্রিটা কি বোঝার জন্য, এবং
Rumi Bhai, it's a very important resource to guide all of us, যারা ফিউচার বাংলাদেশ বা এই জাতীয় অ্যাক্টিভিজম যারা করবে। ইটস ইনভ্যালুয়েবল লাইফ টাইম এক্সপিরিয়েন্স। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ সবাইকে, সবাইকে সবাইকে অনেক ধন্যবাদ। ধন্যবাদ, বিশেষ করে রুমি ভাই আপনাকে আপনার আপনার মূল্যবান সময় আমাদেরকে দেওয়ার জন্য। মির্জা ভাই আপনাকেও ধন্যবাদ। তো আমরা আজকে এখানেই শেষ করছি আমাদের এই আলোচনা নিয়ে। যদি আপনাদের কারো যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাদেরকে সেটা কমেন্টে জানাবেন। আর ইনশাল্লাহ যদি আমাদের আমাদের কাছ থেকে আপনারা এই সংক্রান্ত বা অন্য যে কোনো বিষয়ে যদি আপনারা কোনো আলোচনা শুনতে চান সেটাও আমাদেরকে কমেন্টে জানাবেন, আমরা অবশ্যই চেষ্টা করব কভার করার। তো আজকের জন্য আমরা আপাতত এখানেই বিদায় নিচ্ছি। সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।